Cigarette smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। কি বলবি বল। আমি মাংসের খুব গন্ধ পাচ্ছি। আমি মাংস খেতে খুব ভালোবাসি। তুমি কি দেবে একটু আমাকে মাংস? আচ্ছা তিতলি, দিন দিন কি তোর হ্যাংলামিটা বেড়েই যাচ্ছে? তুই তো বড় হচ্ছিস নাকি? আর তোর জন্য কি একটু আমরা শান্তি করে মাংসও খেতে পারবো না? এদের জ্বালাই আর পারি না বাপু। তুমি ঠিকই বলেছো বর্দি। আমার মেয়েটাও হয়েছে এমন হ্যাংলা। তোমরা যে একটু শান্তি করে মাংস খাবে তারও উপায় নেই। দাঁড়াও, আমি আজকে ওর মাংস খাওয়ার শখ মেটাচ্ছি। এই চল ভেতরে চল, তোর হ্যাংলা মাছকে বের করে দিচ্ছি। চল চল বলছি, ভেতরে আয়। কি গো, তুমি মানুষ না কষাই? হ্যাঁ, ওইটুখানি এক বাচ্চা একটু মাংস চেয়েছে, তাতে তুমি এমনভাবে কাঁদাচ্ছ? তা কি করব শুনি? তুমি তো আবার রেড মিট খাও না। আমি তো বাজার থেকে অল্প করেই আনিয়েছি। আরে তুমি অল্প করে আনিয়েছো তো ঠিক আছে, চর্বিটা তো ফেলে দাও। সে চর্বিটাকে না হয় রেখে দিতে, আর ওকে 2 টুকরো মাংস দিতে। ও আচ্ছা, তিতলিকে যদি আমি মাংসটা দিয়ে দিই তাহলে চর্বিটা খাবে কে? আমি? তা তুমি আর কোথা দিয়ে খাবে? এই চর্বিওয়ালার শরীরে আর নেওয়ার জায়গা নেই। হুম। তুমি এক কাজ করো, ওই মাংসগুলো নিজের জন্য রেখে আর একটু ঝোল ওই বাচ্চাটিকে দিয়ে আসো। ও তো ছোট বাচ্চা, ও অত বোঝে না। ওই ঝোল দিয়েই হয়তো ভাতটা আনন্দের সঙ্গে খেয়ে নেবে। তাহলে এখন আমি কি করব? এখনো তুমি কি করবে তোমাকে বুঝিয়ে দিতে হবে? কি আশ্চর্য! ছি ছি ছি। শোনো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো থামো তুমি। থামো, তোমার মতো লোককে নিয়ে না পাগল হয়ে যাব। তুমি এক কাজ করো, একটা বাটি নাও, টুকরো মাংস নাও, একটু ঝোল নাও, নিয়ে গিয়ে বাচ্চাটিকে দিয়ে আসো, যাও। মানুষ হও, বুঝলে? শোনো, এই তিতলিকে নিয়ে রোজ রোজ তোমার এই আদিক্ষেতাগুলো না আমার দেখতে ইচ্ছা করে না। আর যদি তিতলিকে নিয়ে এই ন্যাকামিগুলো করতেই হয় না, তাহলে সোনা বৌমার ঘরে গিয়েই করো। ওই ন্যাকামি বলো আর আদিক্ষেতাই বলো, এটা তো মানতে হবে, এই সোনা বৌমাই চৌধুরী বাড়িটাকে সোনা করে রেখেছে। কেন, তোমার ওই মেজো ভাই আর ছোট ভাইয়ের বউরা কি সোনা ছিল না? আরে ওরা তো সব খাঁটি সোনাই ছিল, কিন্তু তুমি ওদের বাড়ি থেকে তাড়ালে। হুম, নেহাত সেজো ভাইটা পঙ্গু, না হলে তো ওটাকেও তুমি বাড়ি ছাড়া করতে। তুমি তো এ বাড়িতে থেকেও মেজো ভাইটার কোনো খোঁজ খবর নাও? কোনো খোঁজ খবর নাও না। অথচ এই সোনা বৌমা প্রতিদিন মেজো ভাইটাকে খাইয়ে দিয়ে তবে নিজে গিয়ে খেতে বসে। ওকে দেখে, বুঝলে, একটু শেখো। হ্যাঁ হ্যাঁ, ওর মতো ওই ন্যাকামিটা না আমাকে একটু ভালো করেই শিখতে হবে। তা তোমার সোনা বৌমা তো এখন সেজো ঠাকুরপোর ঘরে গেছে সেজো ঠাকুরপোকে খাওয়াতে। তা তুমিও তো একটু দেখে আসতে পারো, আর কিছু কিছু নতুন নতুন জিনিসও তো ওর কাছ থেকে শিখে আসতে পারো। আমি তো সোনা বৌমার কাছ দিয়ে সবসময় কিছু না কিছু শিখছি, আর মনে মনে আশীর্বাদ করি আমি, ও ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু পারে না, তোমাদের মতো মানুষের জন্য। হ্যাঁ। কি হয়েছে মা? কাঁদে না, বসো মা, বসো বসো, কাঁদে না। তোমায় কে বকেছে মা? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার?
আমি আমি যেই মায়ের থেকে একটু মাংস খেতে চাইলাম তখন মা আমাকে বকলো। তুমি মাকে একটু বকে দেবে তো? বকে দেবো, নিশ্চয়ই বকে দেবো। তো মা, আজকে আমি বাজার থেকে তোমার জন্যই মাংস নিয়ে এসেছি, বুঝেছ? তুমি ওই মাংস দিয়েই ভাত দিয়ে খাবে। হ্যাঁ, এখন তুমি মায়ের কাছে যাও, গিয়ে করে স্নানটা করে নাও। স্নান টান করে হ্যাঁ তুমি ভাত খেয়ে নেবে মাংস দিয়ে। তারপর তুমি আমার জন্য একটা ছবি আঁকবে, সুন্দর করে একটা ছবি আঁকবে। হ্যাঁ, মা আমার মা, তোমায় কেউ বকবে না মা, আমি আছি না? ঠিক আছে, কাঁদে না, আর কাঁদে না। চপ, চলো চলো চলো। আসুন বর্দা। হ্যাঁ। বর্দা, শেষদার এই 1 নম্বর আর 3 নম্বর ওষুধটা কালকের মধ্যেই কিন্তু আনতে হবে। কালকের মধ্যেই আনতে হবে, এই তো? এটা তো সমস্যা হয়ে গেল। কালকে সকালে তো আমি কাজে বেরিয়ে যাব, আর আস্তে আস্তে আমার সেই রাত হয়ে যাবে। চিন্তায় পড়লাম। কোনো চিন্তা করতে হবে না বর্দা, আমি কাল বিকেলে গিয়ে সব ওষুধগুলো নিয়ে আসবো। তুমি আমায় বাঁচালে বৌমা। তুমি এক কাজ করো, এই টাকা প্রেসক্রিপশনটা রাখো, বুঝলে? ঠিক আছে। তুমি ওর ওষুধ এনে দিও, আর তিতলির জন্য একটা ভেজিটেবল প্যাটিস কিনে দিও। ঠিক আছে বর্দা। সুরজিতের তো এখনো স্নান হলো না। অভিজিৎ কি বাড়ি ফেরেনি এখনো? আসলে বর্দা, আপনার ভাইয়ের আজকে আসতে একটু দেরি হবে। আসলে আজকে অটোর পারমিটটা রিনিউ করিয়ে তারপরও ফিরবে বলেছে। যাওয়ার সময় আমাকে বলে গেছিল যে আমি যেন শেষদাকে ঠিক সময় মতো খাইয়ে দিই, আর ও এসে শেষদাকে স্নান করিয়ে দেবে। আপনি এত চিন্তা করবেন না তো বর্দা। আমি যদি জানতাম আমি তো ওকে স্নানটা করিয়ে দিতে পারতাম না। আসলে আপনার ভাই তো যাওয়ার সময় বলে গেল যে ও এসে স্নান করাবে, সেজন্য আপনাকে কিছু বলিনি। ঠিক আছে ছোট বৌমা, আমি এখন আসছি। হ্যাঁ, ঠিক আছে বর্দা। খেয়ে নিস। অভিজিৎ বাড়ি ফিরলে আমার সাথে একটু দেখা করতে বলো। আচ্ছা। হ্যাঁ, আসি। হ্যাঁ, আচ্ছা বর্দা। আরে শালা বাবু যে। এই। হ্যাঁ, আসো আসো, খবর না দিয়ে চলে এই এলে। যে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, চলো। চলুন। স্বপ্না, এই দেখো তোমার ভাই এসছে। আরে ভাই, তুই কোথাও গেছিলি নাকি? হুম। চল চল চল, ওপরে চল, ওপরে গিয়ে কথা হবে। এসো, আয় আয় আয়, শিগগিরি আয়, শিগগিরি আয়। এ ভাই, তুই কোথায় গেছিলি রে? এই অনেক দিন ধরে ছেলে বায়না করছিল বলে ওর জন্য একটা 42 ইঞ্চি প্লাজমা টিভি কিনলাম। এই বিকেলের মধ্যে ডেলিভারি দিয়ে যাবে, তো ভাবলাম কতদিন তোর হাতে রান্না খাইনি রে, তাই আর চলে এলাম। তো শালা বাবু, আজ যে আমাদের দুবেলাই নিরামিষ। উফ। ভাত, ডাল, আলু ভাজা আর পটল ভাজা। ছি ছি জামাইবাবু, এসব কি মানুষে খায়? না না, এ আবার কখনো মানুষে খায় নাকি? এ তো ছাগলে খায়। আচ্ছা, তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ আছে? আচ্ছা, এসব কথা কি এখন তোমার না বললেই নয়? কতদিন পরে আমার ভাইটা রোদ থেকে তেতেপুরে আমাদের বাড়িতে এলো আমার হাতে দুটো রান্না খাবে বলে। তার সাথে তো দুটো ভালো কথাও বলতে পারো। আচ্ছা, ভালো কথা বলতে তো আর পয়সা লাগে না। এ ভাই, হ্যাঁ। ও বাদ দে তো। এই আজকে না খাসির মাংস আনিয়েছি,
চল চল, তোকে খাসির হ্যাঁ, মাংস হ্যাঁ। দিয়ে ভাত দেবো। যত সব। হুম। নে রে ভাই। শালাবাবু, হ্যাঁ, সব ঠিক আছে তো? একদম। খাও খাও। বর্দি, মাংসটা খুব ঝাল তো, তাই তিতলি খেতে চাইলো না। ওকে শুধু আলুটা দিয়েই ভাত মাখিয়ে খেতে দিয়েছি। এ কি স্বপনদা, আপনি কখন এলেন? এই আধ ঘন্টা আগে এলাম। ও পূজা, তুমি ভালো আছো তো? হ্যাঁ স্বপনদা। আর তোমার গান বাজনা কেমন চলছে? শুধু গান বাজনা করলে হবে? বাচ্চাটাকে তো মানুষ করতে হবে নাকি? না না, এসব তো ভালো কথা না। বাচ্চা মানুষ করার ফাঁকে যখন একটু সময় পাবে গানটা কিন্তু গেও। আহ, তোমার এত মিষ্টি গলা। ঠিক আছে স্বপনদা, তাই করব। আচ্ছা জামাইবাবু, আপনার মনে আছে পূজারা হানিমুন থেকে ফেরার পথে পূজা যে গানটা গেয়েছিল এবং যে গানটা গেয়ে সবার মন জয় করেছিল, সেই গানটা? হ্যাঁ, মনে আছে। স্বপনদা, আপনার এখনো মনে আছে? হ্যাঁ, আমার এখনো মনে আছে সেই গানটা। একটু গাও। আমি খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবাই আমাকে গান শোনাতেন আর গান করার জন্য উৎসাহ দিতেন। আজ যদি বাবা বেঁচে থাকতেন, তিনি খুব খুশি হতেন। তাই আজকে বাবার পছন্দের একটি গানই আমি শোনাবো। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পাড়ে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময় আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে
সকল বহা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বর্দা, পূজা বলল তুই নাকি ডেকেছিস? হ্যাঁ, তুই যা, আমি আসছি। আচ্ছা। স্বপনদা, আমি ঘরে যাই। খা রে ভাই খা। খাও সৌম্য, ঠিক আছে? তিতলি সোনা, এখানটা দেখো। হ্যাঁ, এখানটা ব্ল্যাক করো। কেমন লাগছে গো? দারুণ লাগছে। অভিজিৎ, বর্দা, হ্যাঁ হ্যাঁ, এসো বর্দা। খুব সুন্দর হয়েছে না? হুম, ছবিটা সুন্দর হয়েছে না? অসাধারণ অসাধারণ, বাহ। মা, হুম। তুমি এমন আরেকটা ছবি আঁকো তো দেখি, পারবে তো? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। চোখ দুটো তো অসাধারণ। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মা, তুমি কি একটু ছবি আঁকো, বাবার সাথে আমি একটু কথা বলে নিই। আস্তে আস্তে যাবে। মেজদা দুদিন আগে আমাকে ফোন করেছিল। মেজ বৌদির চিকিৎসার জন্য 20,000 টাকা চেয়েছিল, আর বলেছিল এই কথাটা যেন বড় বৌদিকে না বলি। আমি ব্যাপারটা নিয়ে পূজাকে বলি। পূজা ব্যাপারটা শুনতেই ওর বিয়েতে পাওয়া সোনার বাউটিটা বিক্রি করে মেজদার হাতে 20,000 টাকা তুলে দিয়ে আসে। শোনো বৌমা, তুমি যা করলে, তুমি যদি আমার থেকে বয়সে ছোট না হতে না, আমি তোমাকে একটা প্রণাম করতাম। এ কি বলছেন বর্দা? এ কি বৌমা? আপনি তো সারাটা জীবন ধরে আমাদের সকলের জন্যই করে যাচ্ছেন বর্দা। তাছাড়া আমার মাও বলতেন যে সোনার গহনা হলো গরিব মানুষের বিপদের বড় বন্ধু। যখনই কেউ বিপদে পড়বে তখন এই গহনাই কাজে দেবে। ঠিকই বলেছেন তোমার মা, একদম ঠিক কথা বলেছেন উনি। তাছাড়া আমার বিয়ের পর থেকে তিতলি হওয়া অবধি মেজ বৌদি আমার জন্য যা করেছে তাকে আমি কখনো ভুলতে পারি? তো শোনো বৌমা, তবুও তুমি আমাকে একবার বলতে পারতে, বুঝলে? এই বিয়ের গয়নার মধ্যে কত মানুষের কত আশীর্বাদ লুকিয়ে আছে, কি জানো? জানি বর্দা, কিন্তু তবুও আমি যে এই চৌধুরী পরিবারের বউ হতে পেরেছি, আপনার মতন মানুষকে বর্দা হিসাবে পেয়েছি, এই তো আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আর তাছাড়া মেয়েদের জীবনের সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আপনার ভাইকে আমি স্বামী হিসেবে পেয়েছি। আমার আর কোনো গহনার সুযোগ দরকার নেই পেলেই বর্দা। হয় অমনি সোনা বৌমার ঘরে এসে হ্যাঁ, গুজুর বর্দা। গুজুর 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 ঠিকই করতেই বলেছে। আছে। মেজ বৌদি যদি সুস্থ হয়ে যায় তো মেজদা কতটা ভালো থাকবে, আর মেজদা ভালো থাকলে আমরাও তো ভালো তলে থাকবো। তলে এত কিছু। দাঁড়াও, একটা দেখাচ্ছি সোনার মজা। গহনার বদলে এত আনন্দ, সেটা কি ভাবা যায়? আমি মনে করব ওই রকম গহনা আমি বিয়েতে পাইনি। হাতটা খালি খালি দেখতে না খুব খারাপ লাগছে। শোন, এই 10,000 টাকা রাখ, ওকে একটা বাউটি বানিয়ে দিবি। সামনের মাসে আমি আবার কিছু টাকা দেব। না করবি না, রাখ রাখ। আরো কিছু শুনতে হবে আমাকে। 10,000 টাকা? আমার বেলা কিচ্ছু জোটে না, আর সোনা বইয়ের বেলা 10,000 টাকা? দেখাচ্ছি মজা তোমাকে। আচ্ছা বর্দা, মেজদা আর ছোট ভাইয়ের চোখের জলের দামটা যদি দেওয়া যেত
তাহলে সংসারটা কত শান্তির হতো। তাহলে তাদেরকে এই বাড়ি ছেড়ে যেতে হতো না। আমি জানি ওরা দুজন তোর বড় বৌদির জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে। আর এমন আমার পোড়া কপাল, সেই সময় আমি কর্মসূত্রে বাইরে গেলাম। আমি থাকলে ওরা দুজন এই বাড়ি ছেড়ে যেতে পারতো না। আর তোদের বড় বৌদি আমায় তো কিছু জানায়নি। আর ভাইরা, ওরা তো কিছুই জানালো না। ওদেরকে আর ফিরিয়ে আনা যাবে না। তোর বড় ভাই তো তোর শ্বশুরবাড়ির পাশেই থাকে, আর ছোটটা, ওটা ছোটবেলা থেকেই বড্ড অভিমানী, বুঝলি, বড্ড অভিমানী। ও আসবে না। দেখ, ওই কিন্তু এই সংসারের জন্য সব থেকে বেশি করেছে। আর তোর বড় বৌদি ওকেই সব থেকে বেশি ভুল বুঝেছে। আমারও তাই মনে হয় বড়দা। আমি ওদেরকে ডাকি না কেন জানিস? ওদেরকে ডাকবো আবার তোর বড় বৌদি সংসারে অশান্তি করবে। আমি শুধু অশান্তিই করি। তাছাড়া আমি চাই না আবার নতুন করে অশান্তি হোক, বুঝলে। ওর জন্য ওদেরকে আমি আর জোর করতে চাইছি না। ওরা যেখানে থাক, ভালো থাকুক। বাবা মার কাছে প্রার্থনা করি আমার ভাইগুলো যেন ভালো থাকে। আপনার মা বাবা অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন বড়দা। তাই যেন হয় বৌমা, তাই যেন হয়। উঠি, বুঝলি। আসি বৌমা, দেখি আবার আচ্ছা। তোমার বৌদি কি করছে। নাও, টাকাটা রাখো। তোমার ভাই কি চলে গেল নাকি? হ্যাঁ, ওই গোল পার্কের ওখানে একটা স্পোকেন ইংলিশের ক্লাস হয়েছে না, ও, ওখানে ভাই ভর্তি হয়েছে। প্রতিদিন বিকালে এখন ওখানেই যেতে হবে। যাক, তোমার ভাই তবু একটা বুদ্ধিমানের মতো কাজ করলো। আচ্ছা, তুমিও তো মাঝে মাঝে ওর থেকে কিছু বুদ্ধি নিতে পারো নাকি? এই দেখলে তো 21,000 টাকা দিয়ে কেমন 42 ইঞ্চির প্লাজমা টিভিটা কিনে ফেললো ভাই। আর 21 টাকা দিয়ে দিদির জন্য একটু মিষ্টি আনতে পারলো না। হ্যাঁ, এই দিদির প্রতি ভালোবাসা। চুপ করো তো তুমি। যেখানে আমার স্বামী আমাকে ভালোবাসে না, সেখানে আমার ভাইয়ের কোনো দোষ নেই। এই, তুমি মা কালীর দিব্যিকে বলো তোমায় ভালোবাসি না। কোথায় আবার তুমি আমাকে ভালোবাসো বলো তো? এক কথায় সোনা বৌমাকে সোনার বাউটি করে দিলে, এক কথায় সোনা ঠাকুরপোকে 10,000 টাকাও তুমি দিয়ে দিলে। আর সেজো ঠাকুরপোর ওষুধ ফুরাতে না ফুরাতেই তো এসে যায়। আর আমার বেলায় তোমার যত হিসাব, কোথায় মনে রাখো তুমি আমার কথা? শোনো, তুমি যা শুনেছ আড়ি পেতে সব ভুল। তুমি তো আমার একমাত্র আদরের বউ। তুমি তো আমার সব, বোঝো না? ছাড়ো তো তোমার ঢঙের কথা। আদরের বউ না তো, ছাই ছাই। আসলে কি বলো তো, ওই ওই পূজাই তোমাকে টুকটাক করেছে জানো। না হলে পূজা যা বলছে তাই তুমি শুনছো। তুমি আমাকে একটুও দেখতে পারো না। ওই পূজা আমাকে প্রতি পদে পদে বাড়িতে অপমান করে। তুমি তার কোনো প্রতিবাদ করো তার? এই আমি হলে না ওই পূজাকে আর ওই সোনা ঠাকুরপোকে বাড়ি থেকে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বার করতাম জানো। ঠিক বলেছ। একটা মোটা দেখে ঝাঁটা দাও তো, এই ঘর থেকে সব ঝেঁটিয়ে বিদায় করে দিই। তাহলে দেখবে না, ঘরে খুব শান্তি আসবে। এই এত দিনে তাহলে তোমার চৈতন্যটা হলো। এই তুমি সত্যি বলছো তো? বাড়ি থেকে ঝাঁটা দিয়ে সবাইকে বিদায় করবে তো? হ্যাঁ। ও ভগবান, আমার বরটার তাহলে তুমি চৈতন্য দিলে। এত দেরিতে হলেও দিয়েছো, এটাই তোমাকে অনেক ধন্যবাদ।
আনি? আনো। তাহলে আনছি, তুমি একটু দাঁড়াও, তাহলে আমি আনছি কিন্তু। আবার কি এলো রে? আরে শান্তি, শুভ্রা, আরে বলতে না বলতেই দেখো সংসারে শান্তি এসে গেছে। কেন যাইব? এতক্ষণ কি আমার কথাই আলোচনা হচ্ছিল? আরে শান্তি, তুই এসে গেছিস? চ চ চ চ, উপরে চল, তোর সাথে অনেক কথা আছে আমার। শিগগিরি আয়, শিগগিরি আয়। দিদি, তুই ছাঁটা দিয়ে কি করছিস? আর বললো না, তোমার দিদি ঠিকই করেছে, সোনাবয়ের ঘর থেকে সব ঝেঁটিয়ে বিদায় করবে। এই সুযোগে আমিও ঠিক করেছি, আমার ঘর থেকেও সব ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। আয় আয় আয়, শিগগিরি আয়, শিগগিরি আয়। চ চ চ চ চ। চলো 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 চলো। তবে যাইব, যেসব জিনিসগুলো দরকার নেই সে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ঝেঁটিয়ে ঘর থেকে বার করে দাও। আমিও তাই করব ভাবছি, সব ঝেঁটিয়ে বিদায় করে দেব। বুঝলি দিদি, দাদা না এত বড় একটা প্লাজমা টিভি কিনেছে, কিন্তু দাদা বলল তোর নাকি খুব একটা মন ভালো নেই, তাই তো তোকে দেখতে চলে এলাম। এই দিদি, তুই না পারলে একটা বিপত্তারিণীর পুজো কর, দেখবি সব বিপদ কেটে গেছে। কিন্তু শান্তি, শুধু বিপত্তারিণী পূজা করলে তো হবে না, তার সাথে একটা মা মনসার পূজা করতে হবে, বুঝেছ? কেন যাইব? কেন কেন? সে কি, মা মনসার পুজো করলে তোমার দিদি চারপাশে যে অপদেবতাগুলো সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করছে, তাহলে আর আসবে না, দেখেছিস? এই বাড়িতে ঢুকবে না, এই বাড়ি মুখো হবে না, বুঝেছ? হ্যাঁ। তাহলে যাইব সবার আগে মনসা পুজোটাই করা উচিত। হ্যাঁ, কেন করব না? মনসা পুজোটা করব, বড় করে করব, ভালো করে করব। তার সাথে সব কাজগুলো আমি ঠিকঠাক হচ্ছে কিনা সব দেখে নেব, যাতে ওই অপদেবতাগুলো তোমার ওই দিদির আশেপাশে আর ঘুরতে না পারে, এই বাড়ির চৌহদ্দির মধ্যেও যেন না আসতে পারে। বড়দা, বড়দা, কে? ও সোনা বৌমা, আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা বড়দা। এই চ চ চ। সোনা বৌমা, তুমি কিছু বলবে আমাকে? হ্যাঁ বড়দা, কালকে আপনাকে বলতে ভুলে গেছিলাম। আসলে তিতলি দুদিন ধরেই মায়ের কাছে যাবার জন্য ভীষণ বায়না করছে, আর মাও তিতলিকে খুব দেখতে চাইছেন। তা ভালো তো, তুমি তিতলিকে নিয়ে নয় হপ্তা দুয়েক ঘুরে এসো, তাতে তোমার মায়েরও মনটা ভালো থাকবে, তোমারও ভালো লাগবে। না না বড়দা, সপ্তাহখানেক লাগবে না, দুদিন থেকেই চলে আসবো, না হলে শেষদার আবার অসুবিধা হবে তো। না না, সুরজিৎকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি তো আছি, আমি ওকে স্নান টান সব করিয়ে দেবো, বুঝেছ? আর তাছাড়া শুভ্রা আছে, শান্তি আছে, ওরা না হয় ওকে খাইয়ে দেবে। তুমি যাও মা, যাও, নিশ্চিন্তে একটু ঘুরে আসো, যাও। তুই এমন ভাব দেখাচ্ছিস যেন সেজো ঠাকুরপাকে তুই একাই দেখভাল করিস। তুই বাড়িতে আসার আগে কিন্তু আমিই ওকে দেখভাল করতাম, আর এই কদিন তো হলো তুই এই বাড়িতে ঢুকেছিস। আচ্ছা, তুই কি আমাকে করুণা করছিস? করুণা করছে না রে দিদি, করুণা করছে না। আসলে অহংকারে তো পূজার মাটিতেই পা পড়ছে না, নিজেকে এইবারে সর্বময় কর্ত্রী মনে করছে। জাইম যে কেন যে তার ভাইয়ের জন্য পূজাকে বিয়ে করে আনলেন ভগবানই জানেন। সবই তো জামাইবাবুর কপাল, বুঝলি? না হলে এই বস্তি বাড়ির মেয়েকে এ ঘরের কেউ বউ করে আনে? থামো তোমরা, থামো।
যা তা মুখে আসছে বলে যাচ্ছ? হ্যাঁ, তোমরা তো বস্তি বাড়ির মেয়েদের থেকেও অধম। ছি 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 ছি। বড়দা, আমি ঘরে যাচ্ছি। যাচ্ছিস যা, তবে দেখিস কাল আবার তোর বাড়িতে গিয়ে ওই ভিখারি মায়ের হাতে যেন 10,000 টাকা না দিয়ে আসিস। কোন 10,000 টাকা বর্দি? বাবা, তুই যে এত নাটক করতে পারিস তা তো আমি আগে কখনো জানতাম না। ওই যে কালকে আমার স্বামীর মাথা হাত বুলিয়ে যে 10,000 টাকা আদায় করলি, তুই কি ভাবিস আমি কিছু জানি না? তুমি ভুল বুঝছো বর্দি। বরং তোমার স্বামী আমার মাথায় হাত রেখে সবসময় আমাকে আশীর্বাদ করেছেন। আর এই আশীর্বাদটুকু আছে বলেই আমি এই বাড়ির বউ হতে পেরেছি। আর একটা কথা মনে রাখবে, মানুষ স্বভাবে ভিখারি হয়, অভাবে নয়। দেখুন জামাইবাবু, দেখুন লাই দিয়ে দিয়ে আপনি পূজাকে কেমন মাথায় তুলেছেন। পারবেন ওকে আর মাথা থেকে নামাতে? নামাতে তো তোমার দিদিকে হবে। আড়ি পেতে স্বভাব, কথা শোনার। হ্যাঁ, এই স্বভাবটাকে নাবাতে হবে, নাবাতে হবে, বুঝেছ? জানোয়ার শালা। বড়দা, আমরা তাহলে আসছি। ও আচ্ছা। শেষদা, আসছি। ভালোভাবে থাকবে। আসছি বড়দা। হ্যাঁ, সাবধানে এসো। হুম। তিতলি যে গানটা গাইতে বলছে সেটা গাও না। তোমার গানটা শুনতে শুনতে তোমার মায়ের কাছে চলে যাব। ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কাল আর তরশু আমি তোকে স্নানও করিয়ে দেবো, খাইয়েও দেবো, ঠিক আছে? মা খাওয়াবে না? তুই চিন্তা করিস না, দুদিনের জন্য সোনা বৌমা ওর মায়ের কাছে যাচ্ছে, ঠিক আছে? সোনা বউ চলে গেল? তিতলি তো ভেতরে চলে গেছে, তোরা চল।
আর তোর বড় ভাসুর ভালো আছে? হ্যাঁ মা, সবাই ভালো আছে। কাল তো এ বাড়িতে মনসা পুজো। না 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 না, আমরা তো বাড়িতে নেই, তাই পুরোহিত ঠাকুরকে বলে পুজোটা 2 দিন পেছানো হয়েছে। তাই? ও জায়ু, বলো। পুজো তো শুরু হয়ে গেছে, তুমি পুজোয় বসবে না? যাব। আচ্ছা জামাইবাবু, মা মনসার পুজো হয়ে গেলে তো ওই অপদেবতাগুলো আমার দিদির কাছে ভিড় করতে পারবে না, তাই না জামাইবাবু? একবার পুজো হয়ে গেলে না, তবে কোনো অপদেবতা যদি ভুল করেও তোমার দিদির আশেপাশে এসে যায়, তারা আবার পালিয়ে যাবে। বেশ বলেছ। এই দেখো তো কে এসছে। কোনো ভূত আচ্ছা। না অপদেবতা না অতিথি। যাও যাও। যাচ্ছি জামাইবাবু। জামাইবাবু, দাদা এসেছে। হ্যাঁ এই দাদা, তুই ঘরে আয়। আরে কি কি হলো? হ্যাঁ, জুতোটা গেছে ছিঁড়ে। ছিঁড়ে গেছে, ছাড়িয়ে নিলেই তো হয়। আর বলবেন না জামাইবাবু, 2 দিন হলো নতুন জুতোটা কিনেছি, আর এখানে আসতে গিয়েই গেল ছিঁড়ে। আচ্ছা জামাইবাবু, এখানে কোথাও মুচি পাওয়া যাবে? জি হ্যাঁ, ওই মোড়ের মাথাটায় আছে। যাও ওখানে গিয়ে টুক করে শাড়ি নিয়ে আসো। ঠিক আছে। হ্যাঁ, যা। বন্ধ করে একটু আসো। হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে, কি হয়েছে? কোথায় যাচ্ছ? মেরে দিয়ে চলে গেল। শোনো, স্বপনদার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ? না না, তোমাকে আসতে হবে না। তুমি তিতলিকে নিয়ে বাড়ি যাও, আর গিয়ে বড়দাকে সমস্তটা খুলে বলো। আর আমি স্বপনদাকে নিয়ে ডক্টর বোসের চেম্বারে যাচ্ছি। আর আমি আচ্ছা। সুবিধাদিকেও ফোন করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, গেলাম। হ্যাঁ, ঠিক আছে। এ কি স্বপনদা, আপনার সারা পা দিয়ে এরকম রক্ত বার হচ্ছে কি করে? পূজা, এসব এসব কথা পরে হবে। আবে আমাকে শিগগিরই শিগগিরই ডাক্তারখানা নিয়ে চলো। হ্যাঁ, আপনাকে ডক্টর বোসের চেম্বারে নিয়ে যাই, চলুন। তার আগে দাঁড়ান, আমি ব্যান্ডেজ করে দিই আপনাকে একটু। খুব রক্ত বার হচ্ছে। চলুন, একটু ধরুন না। কি রে, তোরা এলি আর সোনা বৌমা এলো না? বুঝলি বদ্দা, স্বপনদার না অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে ভাইয়ের? কি করে অ্যাক্সিডেন্ট হলো? তা বলতে পারবো না, তবে পা দিয়ে দেখলাম রক্ত বেরোচ্ছে। তবে চিন্তার কিছু নেই, পূজা ওকে ডক্টর বোসের কাছে নিয়ে গেছে। ডক্টর বোসের চেম্বারে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, তুমি একবার যাও বসে চেম্বারে। পূজাও সব একা করতে পারবে নাকি? আর আমার ঠিক ওকে ভরসা হয় না। বলছি বর্দা, আমি তিতলিকে নিয়ে একটু ঘরে হ্যাঁ, যাচ্ছি। তুই যা উপরে যা। হ্যাঁ, এই যাও, তুমি টাকা পয়সা বের করো, যাও গিয়ে যাও। যাও, আমরা ডক্টর বোসের চেম্বারে যাব, চলো তাড়াতাড়ি করো। ও সবিতা, আসো। যাইবো, বলছি ওই পূজার ফোন পেয়ে আমি দৌড়ে ছুটে এলাম। আমার স্বামী এখন কেমন আছে? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হও না। তোমার স্বামী এখন ঠিক আছে, আর পূজা যখন সঙ্গে আছে তোমার এত চিন্তার কি আছে? আমি, শান্তি আর শুভ্রা ওই ডক্টর বোসের চেম্বারে ও, যাচ্ছিলাম। তা তুমি যখন এসেই পড়েছ, চলো 4 জনেই যাওয়া যাক। চলুন চলুন। যাও, তুমি ভেতরে যাও, আমি হ্যাঁ আসছি। হ্যাঁ। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো ডক্টর বোসের চেম্বারে, একটু নড়ো।
আগে ডাক্তারবাবু, কি ব্যাপার, আপনারা সবাই আমার কাছে এসেছেন? পূজা আমার শালাকে নিয়ে এসছিল আপনার কাছে। তা তো বলতে পারবো না, কারণ আমি একটা আউটডোর পেশেন্ট দেখতে বাইরে গিয়েছিলাম, একটু আগেই চেম্বারে ঢুকেছি। পূজার কিছু হয়েছে? না না, পূজার কিছু হয়নি, আমার শালার অ্যাক্সিডেন্ট হয়েছে। পূজা ফোন করে জানালো যে শালার অ্যাক্সিডেন্ট হয়েছে, ডক্টর বসের চেম্বারে নিয়ে আসছে, তাই আমরা ছুটে এলাম আপনার এখানে। হতে পারে, হয়তো আমার কাছে এসেছিল, আমাকে দেখতে না পেয়ে অন্য কোথাও চলে গেছে। তবে পূজা যখন সঙ্গে আছে, আপনার শালার কোনো চিন্তা নেই। তা তো হ্যাঁ। ঠিকই। পূজার মতো ইন্টেলিজেন্ট মেয়ে আমি খুব কমই দেখেছি। সেই দিক থেকে বলতে গেলে আপনার ভাই খুব ভাগ্যবান। হ্যালো, হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছি। একটা ভালো খবর আপনাকে দিচ্ছি। আপনাদের পূজা এইমাত্র ফোন করেছিল, বলল সে তার শালার চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে গেছে, আপনাদের চিন্তা করতে বারণ করেছে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। যাক বাবা, শুনে খুব নিশ্চিন্ত হলাম। চলুন দাদা, চলো। বাড়িতে যাওয়া যাক। চলো চলো দেখি চলো, পূজা কি বাড়ি চলো করছে। বাড়ি চলো। যাই। আরে দৌড়াও, নড়তে পারে না। পূজা বৌদি আছেন? কাউন্সিলর জনার্দন দা এসেছেন ওনার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ জনার্দন বাবু, ভেতরে আসুন না, আসুন না, না, আসুন। ব্যস্ত হবেন না, বাইরে আমরা ঠিক আছি। কাইন্ডলি ওনাকে একটু ডেকে দিন, ওনার সাথে একটু দরকার আছে। হ্যাঁ পূজা, কি? কাউন্সিলর জনার্দন বাবু এসেছে, একটু এসো। হ্যাঁ আসছি। আসছে। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি কাউন্সিলর জনার্দন ঘোষ। আপনার তো এই এলাকায় খুব সুনাম আছে, তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ এনেছি, কাইন্ডলি না করবেন না। আপনি ভেতরে এসে বসুন না। না না, বাইরেই ঠিক আছি। আচ্ছা, আপনি আমার কাছে কিসের অনুরোধ নিয়ে এসেছেন? আসলে এখানে একটা স্কুল আছে জানেন তো, যেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পড়াশোনা করে। ওখানে তো একটা পরিচালন কমিটি আছে, ওই কমিটিতে আমরা ভেবেছি আপনাকে প্রেসিডেন্ট পদটা দেব। এরা সবাই তাই বলছে। সে তো খুব ভালো কথা, কিন্তু আমি আমার বড় ভাসুরের সাথে কথা না বলে আপনাকে কিন্তু ঠিক কথা দিতে পারছি না। সে ঠিক আছে, আপনি বড় ভাসুরের সাথে কথা বলুন, কথা বলে নিশ্চয়ই না করবেন না। আচ্ছা ঠিক আছে। নমস্কার। নমস্কার। সাবধানে চলুন। আস্তে আস্তে নিন, এখানে বসুন। ঠিক আছে তো? তাহলে শালাবাবু, এ যাত্রায় তুমি পূজার জন্যই বেঁচে গেলে। ও ঠিক সময় না পৌঁছাতো তাহলে কি হতো? রাস্তায় তো ছটপট ছটপট করতো। একদম ঠিক বলেছেন জয়বাবু। আর আমরা এদিকে পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা তো কোনো খবর পাইনি। কি সাংঘাতিক ব্যাপার হতো বুঝতে পেরেছ? বিপদ তারিণী পুজো না করে না তোমার সোনা বৌমার পুজো করা উচিত, বুঝলে? আমি পূজাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। পূজা সত্যি আমার স্বামীর জন্য আজ যা করলো, তাতে পূজাকে পূজা করাই উচিত। সত্যি সবিতা, তুমি ঠিক কথাই বলেছো। আচ্ছা পূজা, তুমি ভাইকে আমার ঘরে না নিয়ে গিয়ে এখানে বসালে কেন? আমার ঘরের দরজা তো খোলাই ছিল। না না বর্দি, আসলে স্বপনদা তিতলির সাথে গল্প করবে বলেই আমার ঘরে আসতে চাইল। তিতলির সাথে গল্প করলে তো তাহলে বিশ্রাম নেওয়াই হবে না। এই দাদা, তুই বরং পারলে দিদির ঘরে গিয়ে শুয়ে পড়। না না, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা, তোমার পায়ে এত সুন্দর করে ব্যান্ডেজটা কে করে দিল গো? পূজাই তো সবটা করিয়ে দিয়েছে। ডাক্তারে ব্যান্ডেজ করার আগে ও বাপের বাড়ি থেকে ফিরছিল, নিজের পরনের দামি শাড়িটা ছিঁড়ে ও আমার এই কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়েছে। কত বড় মন ওর, তাই না?
এতে আবার বড় মনের কি হলো? আরে আমি থাকলে তো আমিও করতাম। বর্দা, কাউন্সিলর জনার্দন ঘোষ পূজার কাছে এসেছিল। কেন? জনার্দন ঘোষ কেন এসেছিলেন? উনি আমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলেন বর্দা। অনুরোধ? কিসের অনুরোধ? বর্দা, আমাদের এখানে যে স্কুলটা আছে না, আচ্ছা। যেখানে ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করে, উনি আমাকে সেই স্কুলটারই পরিচালনা কমিটির সভাপতি হবার জন্য অনুরোধ করেছেন। তা তুমি কি বললে? আমি বললাম আমি আমার বড় ভাসুরের সাথে কথা না বলে ওনাকে কোনো কথা দিতে পারছি না। আচ্ছা, এত ঝামেলা নেওয়ার তোর কি কোনো দরকার আছে? আর সভাপতি হয়ে তুই বা কি করবি? তার থেকে যেমন সংসারটা করছিস সেটাই মন দিয়ে কর, আর তিল্লিটাকে ভালোভাবে মানুষ কর। তোমার সব ব্যাপারে এত কথা বলার কি হয়েছে? দাদা, হ্যাঁ? ও মা, আমি বড় হয়ে পূজাকে কিছু বলতেও পারবো না? শান্তি, চল তো ঘরে চল। শোনো, তুমি ওই স্কুলের সভাপতি হও, বুঝলে? কারণ ওই স্কুলটার সাথে না আমাদের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আমরা ওই স্কুলে পড়াশোনা করেছি, স্কুলটাকে আমরা ভালোবাসি। তুমি যদি ওই স্কুলের সভাপতি হও তাহলে আমরা সবাই আনন্দিত হব। তাই হবে বর্দা। পূজা, এই ভালো খবরের জন্য তোমাকে কিন্তু একটা পার্টি দিতে হবে। এ শান্তি, চল তো। এদের এই আদিক্ষেতা না আমি একদম দেখতে পাচ্ছি না। চল ঘরে চল। হ্যাঁ দিদি, ঘরে চলো। পার্টি? ধুর, আমি পার্টিতে যাবই না। ঠিক বলেছিস দিদি, আমি আর কোনো পার্টিতে থাকবো না। দিদি, তোদের বাড়ির পাশে পেছনে একটা পার্ক আছে না? হ্যাঁ আছে তো। চল তো, সেখানে গিয়ে পারলে একটু বসি। ঠিক বলেছিস, কিন্তু কি শাড়ি পরে যাই বলতো? শাড়ি? তুই শাড়ি পরবি কেন? আমি যেমন মাঝে মাঝে চুড়িদার পরি, তুই আমার মতনই চুড়িদার পরবি। দেখবি তোকে কত কম বয়সী মনে হবে। চুড়িদার? আমার আছে নাকি চুড়িদার? তোর জামাইবাবু কোনোদিন আমাকে চুড়িদার কিনে দিয়েছে? সব তো দেয় ওই পূজাকেই। ঠিক আছে, তাহলে চল পূজার কাছ থেকে একটা ভালো চুড়িদার নিয়ে আসি। তাই চল, পূজার কাছেই যাই চুড়িদার নিতে। চ চ চ চ চ চ। পূজা, এই পূজা, কে বর্দি? একটু বাইরে আয় না। হ্যাঁ বর্দি, আসছি। দেখ আসবে। হ্যাঁ বর্দি, বলো। এই পূজা, তোর কোনো ভালো চুড়িদার আছে পার্কে পরে যাওয়ার মতো? কিন্তু বর্দি, তুমি তো সকলের বড়, তোমার কি চুড়িদার পরে পার্কে যাওয়াটা ঠিক হবে? ঠিক কি বেঠিক সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু ভালো চুড়িদার আছে কি না সেটা বলো। ভিখারি বাড়ির মেয়ে আমি, ছোট থেকেই বস্তিতে বড় হয়েছি। আমার কি আর ভালো চুড়িদার থাকতে পারে? যা 2-3টে আছে ওই স্টিলের বালতি গামলা কিনবো বলে রেখে দিয়েছি। ওগুলো দিলে কি আর বর্দি চলবে? দারুণ দারুণ, কেমন ঝামাটা ঘষে দিল মুখে, হ্যাঁ? এর থেকে দুজনের কান দুটো ধরে যদি ভালো করে মুলে দিতে না, অপমানটা মনে হয় একটু কম হতো। ছি 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 ছি। কি করব আমি? আমাকে শান্তিই তো বললো চুড়িদার পরেই পার্কে যেতে। শান্তি বলল আর তুমি ওর কথা শুনে নাচতে শুরু করে দিলে চুড়িদার পরবো? হ্যাঁ, ছি 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 ছি। ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। জানোয়ারের বাচ্চা। চল, শাড়ি পরেই পার্কে যাব। চল।
বুঝলি দিদি, দাদার কিন্তু পূজার প্রতি খুব দরদ। যায় ও তো পূজার প্রশংসায় পঞ্চমুখ একেবারে, পূজার কোনো দোষ দেখতেই পারে না। তুই ঠিক বলেছিস শান্তি। না হলে সবার সামনে এভাবে বলতে পারলো সবিতা যে তুই পূজার পুজো করবি? আচ্ছা, এটা কি সবিতা ঠিক করলো বলতো? তাই তো বলছি, কি করবি তুই এখন? কিছু তো একটা করতেই হবে। সবিতা সব সময় পূজা পূজা করে। সবিতার গয়না চুরি করে পূজার ঘাড়েই দোষ চাপাতে হবে, বুঝলি? আচ্ছা আচ্ছা, কিন্তু কি করে করবি তুই? পূজা যখন ঘরে থাকবে না, তখন সবিতার গয়না চুরি করে পূজার বিছানার তলায় রেখে আসব, যাতে কাক পক্ষীও টের না পায়। কিন্তু পূজা তো সবসময় নিজের ঘরেতেই থাকে, তুই কি করে পূজার ঘরে ঢুকবি? কি করে আবার? যখন পূজা ওই সেজো ঠাকুরপোর ঘরে যাবে ওকে খাওয়াতে, তখন ঠিক ওই সবিতার দুটো বালা চারগাছা চুড়ি আমি ওর ঘরে রেখে দিয়ে আসব। এই দিদি, এটা তো দারুণ প্ল্যান হয়েছে রে। দেখবি পূজা এবার কি করে এই বাড়িতে থাকে, তুই দেখে নিস। জামাইবু আর দাদা বৌদি তিনজনে একেবারে পূজাকে ঘাট ধাক্কাতেই বাড়ি থেকে বার করে দেবে। আর সেই দিনই তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি শুধু সেই দিনটার কথা ভাবছি, তখন পূজার মুখটা কেমন হবে। উফ, সেই দিনকার কথা ভেবে না, এই চ চ চ বাড়ি চল, চ চ চ। আচ্ছা ম্যাডাম, এখানে আপনি আমাদেরকে আসার জন্য কেন অনুরোধ করেছিলেন সেটা বলুন। স্যার, আমি এই স্কুলটার পরিচালনা কমিটির সভাপতি হিসাবে নতুন দায়িত্ব নিয়েছি। আর দায়িত্ব নেওয়ার পরেই এই কমিটির ব্যাপারে কিছু গরমিল আমার নজরে এসেছে। এগুলো কিভাবে সলভ করব সেগুলোর ব্যাপারে আপনাদের কাছে একটু সাহায্য চাইছি। আর সে কারণেই আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম। আপনারা যে আজকে এখানে এসেছেন তার জন্য আমি খুবই উপকৃত। না না, আপনি নতুন বলে একদম কোনো চিন্তা করবেন না। আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন বা আপনার যদি কোনো প্রয়োজন হয়, আপনি আমাদেরকে বলবেন, আমরা সর্বতোভাবে আপনাকে সাহায্য করব। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, উনি ঠিক কথাই বলেছেন, আমরা সবসময় আপনার পাশে আছি। এবার বলুন কি কি গরমিল আপনার নজরে পড়েছে। স্যার, যেদিনই স্কুলের গাড়ি করে মিড ডে মিলের চাল ডাল আলু সয়াবিনের বস্তা ঢোকে, সেই দিন রাত্রেই বাহাদুরকে ভয় দেখিয়ে সেই সমস্ত মালের ২০-৩০ বস্তা কিন্তু পাচার হয়ে যাচ্ছে। আমি খবর নিয়ে জেনেছি যারা এই কাজটা করছে তারা কাউন্সিলরের লোকজন। আর পরের দিন, হ্যাঁ, আমি খবর নিয়ে এটা জানতে পেরেছি, এবং পরের দিন সেই সমস্ত মালগুলোই খোলা বাজারে সস্তায় বিক্রি করে মোটা টাকা ইনকাম করছে। গোডাউনের চাবিটা কি বাহাদুরের কাছেই থাকে? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, বাহাদুর আবার এর মধ্যে যুক্ত নেই তো? না স্যার, বাহাদুর খুবই বিশ্বস্ত। তাছাড়া উনি অনেকদিন ধরে এই স্কুলে রয়েছেন। ওনার ফ্যামিলিও বাইরে থাকেন আমি যতদূর জানি। আমার মনে হয় ওনাকে কেউ ভয় দেখিয়ে হয়তো গোডাউনের চাবিটা খুলছেন। না হলে হয়তো কাউন্সিলরের লোকজন ওনাকে জানে মেরে দেবে। গোডাউনের চাবিটা এবার থেকে আপনি আপনার কাছেই রাখবেন। ভয় নেই, আমি এবং আমার থানার লোকজন সবসময় আপনার পাশে আছি। আর হ্যাঁ, যেদিন মিড ডে মিলের মালটা আসবে সেদিন আমায় জানিয়ে দেবেন। বাকি যা কিছু ব্যবস্থা করার আমি করে নেব। এ তো খুব ভালো কথা। তাহলে ম্যাডাম, আপনার আর কোনো অসুবিধা রইল না। হ্যাঁ স্যার, এই দিকটা আমি ওনার জন্য একদম নিশ্চিন্ত হয়ে গেলাম। কিন্তু আরও একটা গরমিল আমার নজরে পড়ছে। সেটা কীরকম একটু বলবেন? স্যার, গত মাসে ছিল ৫টা রবিবার, আর ওই ৫টা রবিবার ছাড়াও আরও ৬ দিন, মানে টোটাল হলো ১১ দিন। ওই ১১ দিন স্কুল বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের কাজে। এই যেমন ধরুন অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, জন্মদিন, এই আর কি। তাহলে প্রথম কথা হলো ওই ৬ দিন স্কুলে কোনো বাচ্চাদের ক্লাস নেওয়া হলো না। আর দ্বিতীয় কথা হলো ওই ৬ দিন বাচ্চারা মিড ডে মিলের খাবারের থেকেও বঞ্চিত হলো। বলেন কি? আমি তো এসব কিছুই জানি না, আর উনিও মনে হয় জানেন না এসব। একদমই তাই, আমিও কিছু শুনিনি। দেখুন ম্যাডাম, সর্বশিক্ষা কমিশনের নিয়ম অনুযায়ী
শিক্ষা বাচ্চাদের মৌলিক অধিকার। তাই স্কুল ভাড়া দেওয়া তো দূরের কথা, বিনা নোটিশে কোনোদিন স্কুল বন্ধ থাকবে না, রেগুলার ক্লাস চালু রাখতে হবে। আচ্ছা, স্কুল বাড়ি কারা ভাড়া দিচ্ছেন বলুন তো? শুধু যে ভাড়া দিচ্ছেন তাই নয়, আমি খোঁজ নিয়ে জেনেছি উনি ওই স্কুল বাড়ি ভাড়া দেওয়ার জন্য দৈনিক 2000 করে টাকা নিচ্ছেন, অর্থাৎ ওই 11 দিনে 22,000 টাকা। আর পুরোটাই জমা পড়লো কাউন্সিলরের পকেটে, আর স্কুল ফান্ডে কোনো টাকাই জমা পড়লো না। স্কুল ফান্ডে যদি 22,000 টাকা জমা পড়তো তাও না হয় দেখা যেত। পুরো ব্যাপারটা আমি বুঝে গেছি, আপনি একদম চিন্তা করবেন না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা সার্কুলার আমি জারি করছি, তার একটা কপি আপনার থানাতে আমি পাঠাবো। আপনি কাইন্ডলি সেটা ফলো আপ করাবেন। অর্থাৎ আজ থেকে স্কুল বাড়ি ভাড়া দিয়ে কোনো রকম কোনো অনুষ্ঠান করা যাবে না। ঠিক আছে, আমিও আপনাকে অ্যাসিওর করছি, আজকের পর এই স্কুল বাড়িতে আর কোনো অনুষ্ঠান হবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ম্যাডাম, তাহলে এবার আপনি খুশি তো? আমরা মিলিতভাবে আপনার দুটো প্রবলেমই তাহলে সলভ করে দিলাম। সত্যি আমি আজ খুব খুশি, নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। আসলে স্কুলে তো সব গরিব ঘরের ছেলেমেয়েরা পড়তে আসে শুধুমাত্র মিড ডে মিলের খাবারটার জন্যই। ওটাও যদি কেউ জোর করে ছিনিয়ে নেয় তখন নিজেকে খুব অসহায় মনে হয়। ম্যাডাম, আপনাকে আর কোনো অসহায় হতে হবে না, আমরা সব ব্যবস্থা নিচ্ছি। তাহলে ম্যাডাম, আজকে আমরা উঠে ম্যাডাম চলুন, আপনাকে আমি আমার জিপে করে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর একটা দরকারও আছে, কাউন্সিলরের লোকজন জানুক যে এই থানা আপনার পাশে আছে। হ্যাঁ ম্যাডাম, উনি একদম ঠিক কথাই বলেছেন, আর এটার দরকারও আছে। কাউন্সিলরের চেলারা যদি ওনাকে দেখে তাহলে সমীহ করতে আপনাকে বাধ্য হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা চলি। নমস্কার। নমস্কার। আরে হ্যাঁ পূজা, এতক্ষণ জামুর কাছে তোমার কথাই হচ্ছিল। হ্যাঁ। তাই? হুম, আচ্ছা সবিতাদি, তিতলি অনেকক্ষণ ধরে কিছু খায়নি, ওকে কিছু খাইয়ে নিয়ে আসি, তোমরা ততক্ষণ গল্প হুম, করো। হুম। ঠিক আছে, তুমি বরং তিতলিকে খাইয়ে নিয়ে এসো। ঠিক আছে, খাবি চ। আচ্ছা জামাইবাবু, যে ভাইয়ের জন্য আপনি পূজাকে বউ করে আনলেন, হ্যাঁ, সে পূজাকে আপনি পেলেন কোথায়? পেপার দেখে সম্বন্ধ হয়েছে, নাকি আপনার পরিচিত কেউ সম্বন্ধটা এনেছে? হ্যাঁ যাইব, কারণ কি বলুন তো, আমার দেওরের জন্য এই পূজার মতন একটা মেয়েই আমরা খুঁজছিলাম। হ্যাঁ। মেয়ে তো নয়, যেন হুম, সোনার হুম। প্রতিমা। আহা হা। সত্যি সে শুধু সোনার প্রতিমা নয় গো, এ চৌধুরী বাড়িকে ও বুকে করে আগলে রেখেছে। তারপর ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, বাড়িতে সেজ ভাইটা পঙ্গু হয়ে পড়ে আছে, তারপরও মিথ্যা পঙ্গু হয়ে যাবে এক বোতল রক্তের জন্য। তখন হঠাৎ না একটা 17-18 বছরের মেয়ে, বাচ্চা মেয়ে, তাহার মাকে নিয়ে আমার কাছে এলো। সত্যি যাইব, এটা শুধু সিনেমাতেই হয়, বাস্তবে হয় না। বাস্তবের থেকে অনেক অনেক কিছু বেশি হয় গো আমার দেখা। সেদিনে 17-18 বছরের ছোট্ট মেয়েটি, সে নিজে এসে আমাকে বলছে সে রক্ত দেবে, তার ও পজিটিভ গ্রুপ। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তাকে কথা বলালাম, সে রাজি হলো, রক্ত দিয়ে আমার ভাইয়ের প্রাণটা বাঁচালো। আমি মনে মনে চিন্তা করলাম, এই মা লক্ষ্মীকে আমি হাতছাড়া করব না। তারপরেই এরকম সুস্থ হয়ে উঠল আমার ভাই। আমি মেয়েটির মায়ের কাছে গেলাম, গিয়ে কথাবার্তা বলে, নমস্কার, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। বলুন। আপনার মেয়ে আমার সোনা ভাইয়ের জীবন বাঁচিয়েছে, সেই জন্য আমার বিশেষ অনুরোধ আপনার কাছে যে আপনার মেয়েটিকে যদি আমার সোনা ভাইয়ের বউ হিসেবে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমি দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সঙ্গে মেয়েটির বিয়ে দিই। সেই হচ্ছে পূজা, বুঝেছ? ওই লক্ষ্মীকে আমি নিজে হাতেই বাড়িতে এনেছি। একদম ঠিক করেছেন জামাইবাবু,
একদম ঠিক করেছেন। আচ্ছা জামাইবাবু, হুম, দিদি আর বোন গেছে কোথায়? বলছিল তো পার্কে যাবে। ও গেছে, আসবে দেখো এক্ষুনি। এই দেখো, বলতে না বলতেই দিদি আর বোন এসে গেছে। কি ব্যাপার, এত হাসি খুশি লাগছে কেন? হাসি খুশি লাগবে না, অনেক দিন পর পার্কে গেছে, বেশ ফ্রেশ অক্সিজেনগুলো সব টেনে নিয়েছে ভিতরে, তা হাসি খুশি লাগবে না? জামাইবাবু, সেদিন পূজা আমার পায়ে ব্যান্ডেজ করার জন্য একটা দামি শাড়ি ছিঁড়ে ফেলেছিল, তাই আমিও একটা দামি শাড়ি কিনে এনে এই লক্ষ্মী প্রতিমাকে বরণ করতে চাই। পূজার বয়স তো কম, তাই তুমি ওকে একটা শাড়ি না দিয়ে একটা চুড়িদার কিনে দাও, ওকে খুব ভালো মানাবে। দেখো, তোমার বোন শান্তি যেন না জানতে পারে স্বপন, বুঝেছ তো? এই দিদি, বৌদির দুটো বাউটি আর চারগাছা চুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি রে? আরে খুঁজেছিস তো ভালো করে? আরে দেখ ঘরেই কোথাও আছে। না রে দিদি, আরে বৌদি আর আমি তো দুজনে মিলে ভালো করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। ভালো করে খুঁজেছ তো? হ্যাঁ জামাইবাবু, ভালো করেই তো খুঁজলাম। আসলে কেউ মনে হয় সরিয়েছে। সরালে আর কে সরাবে? বাড়ির লোকই সরাবে। হ্যাঁ জামাইবাবু, আমারও তাই মনে হচ্ছে, ও। নিশ্চয়ই বাড়ির লোকই সরিয়েছে। তা সকালবেলায় হঠাৎ গয়নার খোঁজ করতে গেলে কেন? আসলে বৌদির হাত দুটো কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল, তাই আমি সকালে বৌদিকে ঘুম থেকে উঠে বললাম যে তুমি তো হাতে দুটো বাউটি আর চারগাছা চুড়ি পরে থাকলেই পারো, তাহলে তো হাত দুটো আর ফাঁকা ফাঁকা দেখাবে না। ব্যাস, তখনই তো গয়না খুঁজতে গিয়ে দেখে গয়না নেই। আচ্ছা আচ্ছা, তা সবিতা, হ্যাঁ তুমি জামাইবাবু, গয়নাগুলো কোথায় রেখেছো মনে করতে পারছো? আসলে আমি তো এই দিদির ড্রেসিং টেবিলের নিচের থেকেই গয়নাগুলো রাখতাম, কিন্তু এখন দেখছি গয়নাগুলো নেই। তাহলে গয়নাগুলো গেল কোথায়? গয়নাগুলো তোর হাত পা গজায়নি যে হেঁটে হেঁটে অন্য ঘরে চলে যাবে? আমিও তো তাই বলছি, গয়নাগুলো যাবে কোথায়? তাদের তো আর হাত পা গজায়নি। ভালো করে ঘরটা একবার খুঁজে দেখো। হ্যাঁ জামাইবাবু, এই ঘরে তো কোথাও নেই। আচ্ছা জামাইবাবু, দিদির ঘরে যখন গয়নাগুলো খুঁজে পাওয়া গেল না, তখন একবার পূজার ঘরে গয়নাগুলো খুঁজে দেখলে হতো তো। না মানে, যদি গয়নাগুলো ওখানে পাওয়া যায় কি বলো কি তাই আর তোমরা? কি। পূজার ঘরে গয়নাগুলো যাবে কি করে? আমার তো মাথাতেই ঢুকছে না। আচ্ছা, তোমার মাথায় কি কোনোদিনই কিচ্ছু ঢুকবে না? তুমি তো সোনা বৌমা বলতেই অজ্ঞান। আর তুমি কি জানো তোমার ওই সোনা বৌমার ওই গয়নার প্রতি কতটা লোভ? আর আমি এটাও জানি তোমার ওই সোনা বৌমাই এই গয়নাগুলো চুরি করেছে। 6 বছর ধরে পূজা এই সংসারে এসেছে, আজ পর্যন্ত এক পয়সা কোনোদিন চুরি হয়নি। আচ্ছা, 6 বছর এ বাড়িতে এক পয়সাও চুরি হয়নি বলে এখন যে গয়না চুরি হবে না, এই কথা কি কোথাও লেখা আছে? আসলে আমি বুঝতে পারছি তুমি পূজাকে আড়াল করতে চাইছো, আর আমিও নিশ্চিত যে পূজা এই গয়নাগুলি চুরি করেছে। শোনো, পূজা যদি ভালোই ভালোই গয়নাগুলো না ফেরত দেয়, আমি কিন্তু পুলিশ ডাকবই, এই তোমাকে আমি বলে দিলাম। তুমি এই সামান্য ব্যাপারের জন্য চৌধুরী বাড়িতে পুলিশ ডাকবে? হ্যাঁ, আরে সবিতাকে না হয় গয়নাগুলো আমি আবার কিনে দেব। কিন্তু জামাইবাবু, তাহলে তো গয়না চুরির ব্যাপারটা কোনো কিনারাই হতে পারবে না। গয়না চোর সেই এই বাড়িতেই থেকে যাবে। আচ্ছা, পুলিশ ডাকলে তোমার আপত্তিটা কোথায়? আর পুলিশ আসলে তো ধরা পড়বে যে আসল চোরটাকে। পুলিশ ডাকলে সবার ঘর তল্লাশি করবে, তখন এমন ছোট ছোট চোর ধরতে গিয়ে যদি এমন বড় চোর ধরা পড়ে যায়, তখন পারবে তো মানটা বাঁচাতে? এই শোনো, কি যাতা কথা বলছো তুমি? হ্যাঁ, আমার ঘর তল্লাশি করবে তো ঠিক আছে, পুলিশ এসে আগে আমার ঘর তল্লাশি করবে, তবে পুলিশ আসবেই, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে। আর সবিতারও জানা দরকার যে তার গয়নাগুলো কে চুরি করেছে। ঠিক আছে, আমি পুলিশকে ফোন করছি, দাঁড়াও। এর একটা বিহিত হওয়া দরকার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি ডেকেছিলাম। আচ্ছা। আমাদের
বাড়িতে কিছু সোনার জিনিস চুরি গেছে। সেই ব্যাপারটা আপনি যদি একটু দেখেন খুব ভালো হয়। বলছিলাম অফিসার, এটা আমার পূজার ঘর। বলছি এই ঘরটা একটু ভালো করে সার্চ করুন। এই আলমারিটা আর ওই তোষকের তলাটা একটু ভালো করে খুঁজবেন। কেন, তোমার কি ধারণা ওর তোষকের তলায় সব রেখে দিয়েছে? আচ্ছা, আপনি কি একটু দেখুন তো ভেতরে। এ বাবা, এত দেরি করছে কেন? এখনো কি কিছু খুঁজে পেলো না? না স্যার, সারা ঘরে তো তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিছুই তো পাওয়া গেল না। আশ্চর্য, তাহলে গয়নাগুলো গেল কোথায়? তা আমি বলি কি, যখন এখানে পাওয়া গেল না, আমি ডেকেছি, তাহলে আমার ঘরটাই একবার দেখাও। হ্যাঁ, চলুন আপনার ঘরটা একবার সার্চ করা হোক। আচ্ছা, আপনি একটু সার্চ করুন তো ভেতরে। স্যার, আমি কি আমার ঘরের জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিতে হ্যাঁ, পারি? আপনি গুছিয়ে নিন আপনার জিনিস। আচ্ছা। আমার হ্যাঁ স্যার, ঘরে গয়না, এগুলো তো ওই ঘরে পাওয়া গেল। কিন্তু আমি তো পূজার ঘরে রেখেছিলাম সব। দেখুন তো এগুলি কি চুরি যাওয়া গয়না কিনা। হ্যাঁ হ্যাঁ, সবিতা হ্যাঁ দাদা। দেখো তো এই গয়নাগুলো কিনা। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমারই গয়না। হ্যাঁ হ্যাঁ, এই তো দুজোড়া বালা, চুড়ি, এগুলো তো আমারই। আচ্ছা, যখন গয়নাগুলো আপনার ঘর থেকে পাওয়া গেল, তাহলে বিকেলে এসে একটা থানায় রিপোর্ট করে যাবেন। নিশ্চয় নিশ্চয়। আমরা তাহলে এখন আসি। নমস্কার। নমস্কার, চলুন। ছি ছি ছি। ওগো, বিশ্বাস করো, এই জানো, আমাকে না কেউ ফাঁসাবার জন্য আমার বিছানার তলায় এসে ওই গয়নাগুলো রেখে দিয়ে গেছে। বিশ্বাস করো, আমি চুরি করিনি। আহারে, ওকে ফাঁসাবার জন্য। আর তুমি যে অন্যকে ফাঁসাবার তাল করো তার বেলায়। মানে এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো বুঝতে অসুবিধা হবেই। তুমি যেমন গুটি গুটি পায় পূজা বৌমার ঘরে গিয়ে বালিশের তলায়, বিছানার তলায় সোনার গয়নাগুলো রেখে এসেছিল ওকে ফাঁসাবার জন্য, তখন এসব কথা তোমাকে কে বললো যে আমি পূজার ঘরে গিয়ে ওর বিছানার তলায় সবিতার গয়নাগুলো সরিয়ে রেখে এসেছি? সবিতা দেখেছে, সবিতা নিজের চোখে দেখেছে। তুমি এমন কাণ্ড করে দিয়েছিলে যে পুলিশ এসে ওই পূজাকে ধরে নিয়ে চলে যেত। তখন দুই বোন মিলে ঘরের দরজাটা বন্ধ করে ধাই ধাই করে নাচতে, কি আনন্দ, কি আনন্দ। এবার পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে আর আনন্দ করে নাচবো আমি। যেমন দিদি, তার সেরকম একখানা অলক্ষণে বোন হয়েছে। হ্যাঁ দিদি, সেদিন আমি তো তোমায় দেখেছি, তোমাকে আর শান্তিকে, যে তুমি পূজার ঘরে গয়নাগুলো রাখছিলে তার খাটের তলায়। তখনই তো আমি জামাইকে বলে সে প্ল্যানটা করলাম, আর গয়নাগুলো এনে তোমার খাটের তলায় রাখলাম। চলো চলো। কেন হলো? পাপ বাপকে ছাড়ে না। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, চকিত শ্রাবণ, তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে যাই, কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দুঃখ পেয়েছো আমি জানি না, তবে আমি খুবই অনুতপ্ত, কারণ আমার বউ এর জন্য দায়ী। সবার কাছে আমার মান সম্মান ছোট হয়ে গেল। থাক না বড়দা আজ ওসব কথা। এমনিতেই গতকাল থেকে আমার মনটা খুব খারাপ। কাউন্সিলর জনার্দন ঘোষ যে এত বাজে মানুষ তা আমার জানা ছিল না। জনাতন ঘোষ কিছু বলেছে নাকি তোমাকে? কই, কালকে তো তুমি কিছু বলনি। আরে পূজা তো আমাকেও কিছু বলেনি, আমি তো এইমাত্র জানতে পারলাম। আপনারা সকলেই শুনলে খুব কষ্ট পাবেন, তাই আমি কাউকে কিছু বলিনি। এখন তো সব কিছু জানতে পারলাম পূজা। এবার তো বলো কাউন্সিলর তোমাকে কি করেছেন? কালকে যখন বাজার থেকে বাড়ি ফিরছি, হঠাৎ দেখি কাউন্সিলর জনার্দন ঘোষ আর তার লোকজন আমার পথ আটকালো। তারপর এই যে ম্যাডাম, বলুন। আপনাকে আমি স্কুলের সভাপতি করলাম, আর আপনি আমার ছেলেদের বাস দিচ্ছেন। দেখুন, এটা আপনার ভুল ধারণা। আচ্ছা, আমার কি পাশের কারবার আছে নাকি যে আপনার ছেলেদেরকে আমি বাস দেব? কথা ঘোরাবেন না ম্যাডাম, এটা আমরা ঠিক জানি। আচ্ছা, কি জানেন সেটা তো বলুন। সেটা এখন কেন বলবো, ঠিক জায়গা মতন বলে দেবো। বেশ তো, তাই বলবেন। জনার্দন দা, আমার মনে হয় ওনাকে সভাপতি করাটাই আমাদের ভুল হয়েছে। মনে রাখবেন, আমি কিন্তু নিজে থেকে সভাপতি হতে যাইনি, বরং আপনাদের জনার্দন দায় আমার বাড়িতে গেছিলেন আমাকে সভাপতি করার জন্য অনুরোধ করতে। এই, তোরা সব কি শুরু করলি? তোরা সব চুপ কর। আচ্ছা জনার্দন বাবু, আপনি সেদিন আমাদের বাড়িতে গিয়ে নিজের মুখেই তো বলেছিলেন যে স্কুলের উন্নয়নের জন্যই আপনি আমাকে সভাপতি করতে চান। হ্যাঁ, বলেছিলাম তো। তাহলে আমি যখন স্কুলের উন্নতি করতে চাইছি, আপনাদের অসুবিধা কোথায়? আপনি কিন্তু আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন ম্যাডাম, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আমি আপনাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছি, নাকি আপনারা ওই ছোট ছোট বাচ্চাগুলোর মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন? স্কুলের মিড ডে মিলের খাবারের জন্যই কিন্তু ওই গরিব ছেলে মেয়েগুলো স্কুলে আসে। আমি সেই স্কুলের মিড ডে মিলের খাবারগুলো যাতে চুরি না হয় তারই ব্যবস্থা করছি। আর আপনি স্কুল বাড়ি ভাড়া দিয়ে আমরা যা পার্টি ফান্ডে টাকাটা তুলি সেটাও বন্ধ করে দিয়েছেন। দেখুন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। নিয়ম অনুযায়ী স্কুল বাড়ি নাকি ভাড়া দেওয়া যায় না, তাই হয়তো শিক্ষা দপ্তর আর থানা যৌথভাবেই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা কি কচি খোকা নাকি যে আমরা কিছুই বুঝি না? আপনিই তো সব কলকাটিনের এসব বন্ধ করেছেন। বেশ তো, আমি ধরে নিলাম আপনারা সবই বোঝেন, কিন্তু আপনারা কি জানেন স্কুল বন্ধ রেখে স্কুল বাড়ি ভাড়া দিয়ে পার্টি ফান্ডে টাকা তোলাটা কোনো পার্টি পছন্দ করে না। আপনি পার্টির কতটুকু বোঝেন? হ্যাঁ, জীবনে কোনোদিন পার্টি করেছেন? তুই কাকে কি বোঝাচ্ছিস? ওনার পার্টির প্রতি কোনো কৃতজ্ঞতা আছে? এই যে জনার্দন দা, পার্টিতে বলে ওনার স্বামীর অটোর পারমিটটা করে দিলেন, এটা কি ওনার মনে আছে? আপনাদের মনে নাও থাকতে পারে, কিন্তু আমার পরিষ্কার মনে আছে। এর জন্য জনার্দনবাবু আমার স্বামীর কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। ঘুষ বলবেন না ম্যাডাম, বলুন পার্টি ফান্ডে অনুদান। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত মানবিক, তিনি সাধারণ মানুষের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য অনেক উন্নয়নমূলক প্রকল্প নিচ্ছেন, আর আপনি কাউন্সিলর হয়ে এভাবে টাকা তুলছেন। এটা আপনার দল বা মুখ্যমন্ত্রী জানেন তো? নিশ্চয়ই, আরে পার্টি জানে বলে তো আমরা এভাবে টাকা তুলছি। বেশ, আমারও তাহলে জানা থাকলো যে দল আপনাকে দালালি করার জন্য অনুমতি দিয়েছে।
আপনি কিন্তু কাউন্সিলরকে দালাল বলছেন ম্যাডাম। সরি সরি সরি, এটা তো আমারই ভুল হয়েছে। এটা তো দালালকেই ছোট করা হচ্ছে। আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি কিন্তু আমার এলাকাতেই থাকেন। আপনার আবার কোনো এলাকা আছে নাকি? দল আপনাকে টিকিট না দিলে আপনি তো রাস্তায় ফ্যাও ফ্যাও করে ঘুরবেন। তখন আপনার ওই ছেলেরাও আপনাকে চিনতে পারবে না। জনার্দন বাবু, পাড়ার লোকেরা থানায় অভিযোগ করেছে আপনি নাকি আপনার দলবল নিয়ে পূজা দেবীর উপর চড়াও হয়েছিলেন। না না, চড়াও হয়নি তো, এই রাস্তায় একটু দেখা হলো, তাই স্কুল নিয়ে একটু আলোচনা করছিলাম। স্কুলের আলোচনা স্কুলের মধ্যেই করাই ভালো জনার্দন বাবু। আর আপনি তো জানেন পাড়ার লোকেরা পূজা দেবীকে সামনে রেখে সংগঠিত হচ্ছে, তাই থানা থেকে আমাদের দায়িত্ব দিয়েছে আমরা যেন পূজা ম্যামকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলুন পূজা দেবী। চলুন। এতে মন খারাপ করার কি আছে পূজা? তুমি তো উচিত কথাই বলেছ। আর তাছাড়া বাড়ির লোক, থানার পুলিশ সব তো তোমার দেখভালই করছে। আর পাড়ার লোকেরা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে বলো তো। সোনা বৌমা, তুমি কিছু চিন্তা করো না। উকিলবাবু আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। ঠিক আছে? বর্দা, হ্যাঁ, উকিলবাবু কেন আসছেন? এখন যা পরিস্থিতি, আমি আর দেরি করতে চাইছি না। আমাদের পৈতৃক যে 10 কাঠা জমি আছে, সেটি বিক্রি করে 5 ভাইদের মধ্যে সমানভাবে ভাগ করে দিই। তাই? এ তো খুব ভালো কথা জায়মু। তাই জন্য স্বপন একটু বাদেই উকিলকে নিয়ে আসছেন। ও আচ্ছা, তুমি যে হঠাৎ এই কথাটা ভাবলে আর উকিল বাবুকেও ডেকে ফেললে, একবার মেজো ঠাকুরপো আর ছোট ঠাকুরপোকে তুমি জিজ্ঞাসা করেছো? ওদের সাথে আমার কথা হয়ে গেছে। কি? মেজো ঠাকুরপো এ কথা বলেছে? আচ্ছা, আমরাও তো সেজো ঠাকুরপোর অ্যাকাউন্ট অপারেট করতে পারি। বর্দা, কি? সকলেই তো সব কথা বলল, আমারও তো কিছু কথা থাকতে পারে। বলো সোনা বৌমা, কাউকে কোথাও যেতে হবে না, সবাই এখানেই থাকো। বর্দা, উকিলবাবু আমি কিন্তু এখনই কোনো আশা আসছেন। নিয়ে শেষদার দেখাশোনা করি না। আমার ভালো লাগে, কারণ আমার নিজের কোনো দাদা নেই, তাই আমি শেষদার দেখাশোনা করি। আমার মতে আপনি সকলের বড়, তাই আপনি শেষদার সাথে জয়েন্ট অ্যাকাউন্টটা করুন। না না না, আসুন আসুন উকিলবাবু, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন। নমস্কার। 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 আমি চাইছি যে রেজিস্ট্রিটা এমনভাবে হোক যাতে সবাই সমানভাবে পায়, পরবর্তীকালে যেন কোনো ঝগড়াঝাটি না হয়। আর আমার এই ভাইটা একটু মিশুকে টাইপের আছে, দেখুন ভালো করে মুখটাকে একটু। ঠিক আছে, দেখবেন একটু, অসুবিধা নেই। বেশি ভেবে লাভ নেই। দেখুন যত তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে রঞ্জিত বাবু, হুম, আজ তাহলে উঠি। আচ্ছা। আগামী সপ্তাহের মধ্যে আপনার সব কাগজপত্র রেডি হয়ে যাবে। কি রাজি তো? সব ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আসুন। উঠি বাবা। এই, তুই আমাকে চুপ করিয়ে দিলি কেন? মাঝে মাঝে লোকেদের দেখে একটু অপ্রিয় কথা বলতে হয় দিদি, আর পরিস্থিতির দিকে একটু খেয়াল রাখতে হয়। তার মানে কি আমার পরিস্থিতি কি খারাপের দিকে? খারাপ মানে খুব খারাপ অবস্থা তোর। এই কি হবে তাহলে এখন? ভালো করে একটু ভেবে দেখ, তোর সেজো ঠাকুরপো 4 কাঠা জমি পাবে, আর সেই 4 কাঠা জমি বিক্রির টাকা পূজার সঙ্গে তো সেজো ঠাকুরপোর জয়েন্টলি অ্যাকাউন্ট হবে। সেজো ঠাকুরপো তো অক্ষম, সবাই জানে। তাহলে পুরো অ্যাকাউন্টটা অপারেট করবে কে? পূজা। বুঝলি কিছু?
কিন্তু তোর জামাইবাবু তো বলল যে এই টাকাগুলো নাকি সেজ ঠাকুরপোর চিকিৎসার কাজে লাগবে। কিন্তু সেজ ঠাকুরপোর অবর্তমানে যে পুরো টাকাটা পূজাই পাবে। সে তো তুই সবই ঠিকই বলছিস, কিন্তু এখন কি হবে? কি হবে? তিথিমা, আজকে স্কুলে যে গানটা তুমি করেছো সে গানটা একটু শোনাও না। আজকে আমার ভাল লাগছে না। ঠিক আছে, তুমি যাও, রেস্ট নাও, যাও। হ্যাঁ, তুই যা, বরং রেস্ট নে। গানটা আমি গেয়ে দিচ্ছি। বাহ, খুব ভালো। হ্যাঁ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা চলুক গানে, নিশিদিন আলোক শিখা চলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই শান্তি,
কাল যে তুই বললি সেজ ঠাকুরপোর অবর্তমানে সব টাকা পয়সা নাকি সব পূজা পাবে। আরে এটা কি করা যায় বলতো, কিছু তো ভাব। এটা তো খুব সোজা। আমাদের শুধু এটা প্রমাণ করতে হবে যে পূজার টাকার প্রতি খুব লোভ আছে। টাকার জন্য পূজা মানুষ খুনও করতে পারে। মানে এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। দেখ, পূজা প্রত্যেকদিন তো সেজ ঠাকুরপোকে দুধ খেতে দেয়। তোকে শুধু কায়দা করে সেজ ঠাকুরপোকে দেওয়া দুধে একটু বিষ মিশিয়ে দিতে হবে। ব্যাস, কেল্লা ফতে। তো সেজ ঠাকুরপো তো মরবে, কিন্তু কেস খাবে পূজা। এই শান্তি, এই প্ল্যানটা কিন্তু তুই দারুণ করেছিস, কিন্তু এটা করতে গেলে তো আমাকে সেই পূজার ঘরেই যেতে হবে। এইটুকু দায় তো তোকে নিতেই হবে দিদি। তা না হলে অতগুলো টাকা তুই পাবি কি করে বল? হে, এখন চুপ কর, চল আমরা বাইরে যাই, ওদের আসার টাইম হয়ে গেছে। কি ব্যাপার? পূজা, তোমার গায়ে তো দেখছি নতুন চুড়িদার। তুমি কি নতুন চুড়িদার দিয়ে স্টিলের বালতি গামলা কেনো নাকি? নাকি সেদিন যাতে দিদিকে দিতে না হয় সেই জন্য মিথ্যে কথা বলেছিলে? পূজা কোনোদিনও মিথ্যা কথা বলে না, এটা আমিই ওকে কিনে দিয়েছি। কই, তুই তো কোনোদিন আমাকে কিছু কিনে দিস না। নিশ্চয়ই কিনে দেবো, আগে পূজার মতো হওয়ার চেষ্টা কর, নিজের চরিত্রটা পাল্টা, বুঝলি? চুপ কর তো, ঘর সত্য বিভীষণ একটা। স্বপনদা, আপনি কেন শুধু শুধু বোনের সাথে ঝগড়া করছেন? এরকম করলে কিন্তু আমি উঠে যাব। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন ঘরে যাও, কিন্তু কাল সকালে প্রমোটার এবং উকিলবাবু আসবেন। কাল কিন্তু তোমাকে থাকতেই হবে, কারণ প্রমোটারের সঙ্গে তোমার এবং সুরজিতের একটা জয়েন্টলি এগ্রিমেন্ট হবে, বুঝলে? সবিতাদি, চলো তাহলে আমরা হ্যাঁ, উঠি। চলো। তাপসবাবু, আমি আপনার ওপরে আজ সত্যিই খুব খুশি। এর আগে 3জন প্রমোটারের সঙ্গে কথা হয়েছিল, তারা এই 4 কাঠা জমির জন্য এত টাকা দিতে রাজি হয়নি। সত্যি কথা বলতে কি, আমি সুরজিৎকে তো নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। আমি জানি ওর ছোটোর থেকে একটু সমস্যা আছে, তবে আমি যতদূর চেষ্টা করেছি ওকে যতটা সম্ভব দেওয়ার আমি বলে দিয়েছি। রঞ্জিত বাবু, হ্যাঁ, আপনাদের কাগজগুলো আমি সব রেডি করে নিয়ে এসেছি। আচ্ছা এটা আপনি রাখুন। আচ্ছা আচ্ছা। এতে আপনাদের ভাইদের সমস্ত সাইনগুলো করিয়ে কালকে আমাকে দিয়ে দেবেন, কারণ এটা যতক্ষণ না রেজিস্ট্রি হবে ততক্ষণ তাপসবাবু কিন্তু এক পাও এগোতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ঠিক, কারণ 4 কাঠা জমির রেজিস্ট্রেশন না হলে সুরজিতের নামে তো আসবে না। রেজিস্ট্রি হয়ে যাবে, তবে জমিটা বিক্রি হয়ে গেলে মনটা খুব খারাপ লাগবে। হ্যাঁ, প্রথম প্রথম একটু খারাপ লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আজ বাবা মা বেঁচে নেই, অথচ জমিটাকে বিক্রি করতে হলো। ও নিয়ে আপনি একদম মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। একবার জমি বিক্রি হয়ে গেলে আর সেখানে কি পা রাখার অধিকার থাকে? না বড়দা, আমরা সকলেই ওই জমিতে পা রাখতে পারি। না সোনা বৌমা, যে জমি একবার বিক্রি হয়ে যায় সেই জমিতে আর পা রাখার অধিকার থাকে না। না রঞ্জিতদা, পূজা কিন্তু ঠিকই বলেছে। মানে? আপনাদের সবাই ওই জমিতে পা রাখতে পারবেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব? পূজা গতকাল সকালে এসে আমার কাছে বলল। তাপসদা, আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো হলো। আমি আপনার কাছেই যাচ্ছিলাম, একটা ছোট আবদার ছিল আপনার কাছে। কি আবদার ছিল তোমার ছোট?
তাপসদা, শুনলাম বড়দা নাকি আপনার কাছে 4 কাঠা জমি বিক্রি করছেন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। রঞ্জিতদা ওর সেজ ভাইয়ের নামে 4 কাঠা জমি আমাকেই বিক্রি করছে। কিন্তু তাপসদা, আমি শুনেছিলাম বড়দা নাকি তার বাবা মাকে কথা দিয়েছিলেন যে ওই 4 কাঠা জমি উনি কোনোদিনও কোনো পরিস্থিতিতেই বিক্রি করবেন না। তোমার কথা মানছি, কিন্তু আমি কি করব? তাপসদা, আপনি জমি কেনার পর সেই জমির এক কোণায় যদি বড়দাকে দাঁড়িয়ে থাকার মতন একটু জায়গা দেন। তোমার বড়দা দাঁড়িয়ে থেকে কি করবে? অন্তত বড়দা প্রত্যেকদিন তার বাবা মাকে ওখান থেকে প্রণাম তো করতে পারবেন। আমার বিশ্বাস তাহলেই আর কোনো অভিশাপ বড়দাকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, তোমার বিশ্বাসের আমি মর্যাদা দিতে চাই। ওই জমিটা কেনার পর একটা কোণায় আমি একটা ছোট্ট মন্দির করে দেব। সেই মন্দিরে গিয়ে তোমরা সকলেই প্রণাম করে আসবে। তাপসদা, সত্যি বলছি, আজ আমি খুব খুশি। হুম হুম হুম। তাপসদা, আসি তাহলে আজকে। এসো। এই শান্তি, বলছি সবই তো হয়ে গেল, 2 বিঘা জমিও বিক্রি হয়ে গেল, আর পূজার আর সেজো ঠাকুরপোর জয়েন্ট ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্টটাও খোলা হয়ে গেল। তো তুই এত ঘাবড়াচ্ছিস কেন? এই নে, এটা হাতে রাখ, আর কালকে এই অপারেশনটা করে ফেল, বুঝলি? এই এই বিশেষ শিশি তুই কোথায় পেলি? কোথায় পেলাম মানে? কাল রাতে রীতিমতো টাকা দিয়ে কিনে এনেছি। এবার কিন্তু আমার খুব ভয় করছে রে। আরে বাবা, এতে ভয়ের কি আছে? আসলে আগেরবার পূজাকে চোর সাব্যস্ত করব বলে কত প্ল্যানিং সব কিছুই করলাম, আর ওই সবিতাটার জন্য সব কিছু ভেস্তে গেল, আর মাঝখানে আমি চোর সাব্যস্ত হয়ে গেলাম। এবারে দাদা বৌদি আর জামাইবাবু যখন থাকবে না, তখনই ওই অপারেশনটা করবি, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, চল চল চল, ওইদিকে চল, এখন ওইদিকে চল, চল। চল 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 চল। জানো তো, আজ সকাল সকাল উঠতে কালো বিড়াল দেখলাম। মনটা কেমন খারাপ হয়ে গেল, খুব ডাকছে। আজকে আর কোথাও বেরাবো না, বাড়িতেই থাকবো। হ্যাঁ জামাইবাবু, ঠিকই বলেছেন। এই কালো বিড়াল ঘরে ঢোকে না, খুবই অমঙ্গল। তাই তো। না জামাইবাবু, এগুলো তো সব কুসংস্কার, এগুলো কি আজকাল কেউ মানে নাকি? তাছাড়া এর জন্য আপনি বাইরে বেরোবেন না, এটা ঠিক নয়। না 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 না, কালো বিড়াল বাড়িতে ঢোকা মানে একটা বাড়ির অমঙ্গল হয়। হুম। থাক, আমিও কোথাও আজ বেরোবো না। তোরা যা পারিস তাই কর, আমাকে কিছু বলতে আসবি না এই নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি উঠছি। হ্যাঁ ঠিক দাদা। আছে। শেষদা, তোমাকে দুধটা খাইয়ে দিই। যা, দুধটা পড়ে গেল, আর দুধটা কেমন ছেড়েও গেছে বড়দা। তাই তো দেখছি, এরকম হওয়ার আমি তো আর এক কথা গ্লাস নয়। আমি আর এক গ্লাস দুধ এনে দিই শেষদার জন্য। যাবে? না না, বসো বসো। বুঝলি, তোর আর বৌমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে দিয়েছি ব্যাংকে। হ্যাঁ, টাকা ঢুকে গেছে, ইএমআই করা হয়েছে, সেখান থেকে যে টাকাগুলো প্রত্যেক মাসে মাসে আসবে, তাতেই তোর ওষুধ খরচা, তোর খরচা বেরিয়ে যাবে। তাহলে তো খুব ভালো হবে, তাহলে তো খুব হ্যাঁ, ভালো হবে। আর কোনো চিন্তার ব্যাপার নেই। তোমরা যেটা ঠিক আছে? ভালো বুঝেছো সেটাই ঠিক আছে। আর কোনো ভালো। চিন্তা। ভালো। এ কি, এই কালো বিড়ালটা দুধটা খেয়ে মরে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বৌমা দেখো তো। হ্যাঁ বড়দা, বিড়ালটা তো মারা গেল। মরে গেছে মনে হচ্ছে, সোনা বৌমা, মনে হচ্ছে মরে গেছে। কেন? হ্যাঁ, মনে হচ্ছে মরে গেছে। দুধটা খেয়ে বিড়ালটা মরে গেল কেন?
হ্যাঁ বুঝতে মরে পারছি না তো গেছে। বড়দা। তাহলে কি আরেক গ্লাস দুধ এনে দেবো আমি সেজদার জন্য? না থাক, বিড়ালটা মরে গেল কেন? দুধে কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা আমি গিয়ে দেখি তুই তাহলে। বস, আমি আসছি একবার। হ্যাঁ বস, সাবধানে বস, আমি আবার দেখে আসি কি হলো। দুধের কাঁচের গ্লাসটা ভেঙে গেল, সে দুধটা খেয়ে কালো বিড়ালটা ছটপট করতে করতে মারা গেল। বুঝলে সোনা বৌমা, তুমি কিছু চিন্তা করো না, জল আর দুটো বিস্কুট ওকে খাইয়ে দিও। হ্যাঁ চিন্তা করবে না মানে? এই পূজা, তুই দুধে কি মিশিয়েছিলি যেটা খেয়ে বিড়ালটা মারা গেল? কি আবার মেশাবে? নিশ্চয়ই দুধে বিষ মিশিয়েছিল। এ তোমরা কি অলক্ষণে কথা বলছো? আমি কেন দুধে বিষ মেশাবো? আচ্ছা তুই একবার ভেবে দেখ তো, এই দুধটা যদি ওই বিড়ালটা না খেয়ে সেজো ঠাকুরপো খেত, তাহলে তাহলে ওই বিড়ালটার জায়গায় তো সেজো ঠাকুরপো মারা যেত। পূজা তো ওটাই চেয়েছিল। তাহলে তো সুরজিৎ তার পুরো টাকাটা পূজাই পেয়ে যাবে। শান্তি, তোমার পায়ে পড়ি বোন, হ্যাঁ এমন কথা বলো না। এমন কথায় সেজদার অকল্যাণ হবে। চুপ করো তো। তোমার এই ন্যাকা ন্যাকা কথা বলে সাধু সাজা আর মানায় না। ধরা পড়ে গেছো, এখন স্বীকার করো। শান্তি তুই একটু চুপ কর তো। আচ্ছা জামাইবাবু, বিড়ালটা মারা গেছে এটা হয়তো ঠিকই, কিন্তু কোথাও যেন একটা ভুল হচ্ছে। কারণ পূজা কিন্তু এই ধরনের মেয়েই নয়। হ্যাঁ জায়ু, আমারও তাই মনে হয়। আমাদের কোথায় যেন একটা ভুল হচ্ছে। পূজা এই ধরনের কাজ করতেই পারে না। এটা তোমার ভুল ধারণা বৌদি। মানুষ আজকাল টাকার জন্য সবকিছুই করতে পারে। ভগবান আছেন, তাই আমাদের এ যাত্রায় সেজো ঠাকুরপো বেঁচে গেল গো। তুমি সত্যি করে বলো তো সোনা বৌমা, তুমি আমার ভাইকে বিষ খাওয়িয়ে মারতে চাইছিলে? বড়দা, আপনিও এমন কথা বলছেন? তুমি আজ থেকে আর আমাকে বড়দা বলে ডাকবে না, জানবে তোমার বদ্দা মারা গেছে। তুমি তুমি এখনো এখানে বসে আছো? পুলিশকে খবর দাও। এই এই পাপটাকে বাড়ি থেকে এক্ষুনি বিদায় করো। এই অলক্ষণে মুখটা আমি আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোমরা পুলিশেই খবর দাও। আমি আমি আর এখানে থাকতে চাই না। আমি একটু একা থাকতে চাই। জেম্মা জেম্মা, তুমি এই শিশিটা খাটের তলায় ফেলে এসেছিলে। এই নাও তোমার শিশি। দেখি এটা কিসের শিশি? এই এদিকে আয়। এটা তো বিষের শিশি। হ্যাঁ, কোথায় পেয়েছিস তুই? আমি যখন বল তুলতে গেলাম খাটের তলায়, তোমাদের খাটের তলায় এইটা পেলাম। আমাদের খাটের তলায়? সে কি, আমাদের খাটের তলায় বিষের শিশি এলো কি করে? হ্যাঁ, জেঠিমার হাত থেকে খাটের তলায় গড়িয়ে চলে এলো। তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? আমি কিছু জানি না। ওইটুকু বাচ্চা কি মিথ্যা কথা বলছে? তিতলি ওইটুকু বাচ্চা, ও কি না কি দেখেছে তা আমি কি করে জানবো? তুমি কি দেখেছো মা, বলো তো, বলো, তোমার ভয় নেই, বলো। জানো তো জেঠু, হ্যাঁ যখন আমি তোমাদের খাটের তলায় বল আনতে গেলাম তখন হ্যাঁ
আচ্ছা মা, তুমি যাও। হ্যাঁ, যাও। এরপরেও কি তুমি সোনা বৌমাকে দোষ দিতে চাও? আমি ওই শিশিরের ব্যাপারে কিচ্ছু জানি না। তিতলি যা দেখেছে সব ভুল দেখেছে। তুমি মিথ্যা বলছো। তুমিই দুধের মধ্যে বিষ মিশিয়েছিলে। জামাইবাবু, আপনি না জেনে শুনে একটা বাচ্চা মেয়ের কথায় দিদিকে এইভাবে উল্টোপাল্টা চুপ! বলছেন। একদম চুপ! তুমি কোনো কথা বলবে না। তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। জামাইবাবু, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। যাও, বিদায় হও। নিজেও যাবে, আর এই তোমার দিদিটাকেও নিয়ে যাও এখান থেকে। জামাইবাবু, আমি সবিতাকে নিয়ে সুরজিতের ঘরে পূজার কাছে যাচ্ছি। আর চলো, আমিও যাব। পূজা বৌমার কাছে আমায় ক্ষমা চাইতে হবে। ছি ছি, চলুন। কি বড় ভুল করে ফেললাম আমি। হ্যাঁ, একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে আমি সন্দেহ করে আজ ওর চোখে আমাকে তুমি ছোট করে দিলে। চলো। চলুন। চলুন। ইস, সোনা বৌমা, সত্যি আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। পারলে তুমি আমাকে ক্ষমা করো। না না দাদা, আপনি আমার কাছে আসবেন না। আমি খুনি। আমি টাকার লোভে শেষটাকে মারতে চেয়েছিলাম। আমাকে আপনি পুলিশের হাতে তুলে দিন। না পূজা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আর তার জন্য তুমি খুব মানসিক আঘাত পেয়েছো। আর কেঁদো না পূজা, আর কেঁদো না। জামাইবাবু, আমি আর সবিতা কিন্তু প্রথম থেকেই বলে আসছিলাম যে পূজা কিন্তু কখনোই এই কাজ করতে পারে না। সবই তো তোমার গুণধর দুই বোনের জন্য। ভগবান তো মাথার উপর আছেন, দেখবে শুভ্রাদিকে এর জন্য একদিন শাস্তি পেতেই হবে। সত্যি সোনা বৌমা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। পারলে তুমি আমাকে ক্ষমা করো। আমি আর কি বলবো বলুন? বর্দি শান্তি আমাকে খুনি সাজাচ্ছে। আপনিই বা বাদ যাবেন কেন? আর আপনিও তো আমাকে খুনি সাব্যস্ত করলেন। তাই তো সবার আগে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি তোমার বদ্ধকে ক্ষমা করে দিতে পারো না? কিন্তু আপনিও তো আমাকে বর্দা বলে ডাকতে বারণ করেছেন। সেটা তো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে সোনা বৌমা। তার জন্য তুমি আমাকে শত ইচ্ছা তুমি শাস্তি দাও। তোমার মনে যা শাস্তি আসছে তাই দাও। না বর্দা না, ও কথা মুখেও আনবেন না। ও কথা শোনাও আমার পাপ। তোমায় কষ্ট দিয়ে যা আমি পাপ করেছি। জামাইবাবু, জামাইবাবু, শিগগিরই চলুন। দিদি যেন কেমন যেন করছে। কেন, কি হয়েছে? তা তো জানি না, দিদি খালি বলছে দিদির দম নিতে কষ্ট হচ্ছে, চোখে অন্ধকার দেখছে। সত্যি দিদি যা পাপ করলো তাতে তো চোখে অন্ধকার দেখবেই। কদিন পরে আবার চোখেও সর্ষে ফুল দেখা শুরু করতে পারে। জ্যামু, বলেছিলাম না মাথার উপর ভগবান আছে। শুভ্রাদিকে তার পাপের প্রায়শ্চিত্ত করতেই হতো। জামাইবাবু, শিগগিরই চলো। এটা আবার তোমার দিদির আর তোমার নতুন নাটক নয় তো? এবার কিন্তু আর কোনো সুবিধা হবে না, এটি মাথায় রেখো। কিছু বলা যায় না কিন্তু জামাইবাবু। বর্দা, মানছি ওরা একটা ভুল করেছে ঠিকই, কিন্তু শান্তি যখন বলছে আমাদের সকলেরই কিন্তু একবার বর্দির কাছে যাওয়া উচিত। তুমি কি গো পূজা, ওরা দুই বোনে মিলে তোমাকে খুনি সাজানোর চেষ্টা করলো, তুমি এখন ওদের কাছে যেতে চাইছো?
ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। যাও। দিদি, দিদি, কি হলো রে? হ্যাঁ? বর্দি, তোমার জন্য গরম দুধ এনেছি, দুধটা খাও, দেখবে শরীরটা ভালো লাগবে। ওকে ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল শান্তি। হতচ্ছাড়ি, দুধ খাইয়ে ও আমার ওপর প্রতিশোধ নিতে এসছে। আমি ওর মুখ দেখতে চাই না, ওর মুখ দেখাও পাপ। চলে যেতে বল, চলে যেতে বল শান্তি। তাহলে আমি ডাক্তার ডাকছি, দাঁড়াও। হ্যাঁ একবার ডাক্তারকে ডাক্তারকে ডাকুন। খবর দাও। আমি 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 আর পাচ্ছি না, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। জামাইবাবু, ল্যাব টেস্টে দিদি সিরোসিস অফ লিভার ধরা পড়েছে। হ্যাঁ, ডাক্তাররা বললেন যে কেউ লিভার ডোনেট না করলে দিদিকে বাঁচানো সম্ভব হবে না। কোনো চিন্তা নেই স্বপনদা, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমি দিদিকে লিভার ডোনেট করব। তুমি লিভার ডোনেট করবে? হ্যাঁ বর্দা, দিদি এবারই সকলের বড়, আমার নিজের দিদির মতন। দিদির জন্য এটুকু করতে পারলে আমার নিজের খুব ভালো লাগবে। বাহ, যাইবু, দিদির শাড়িটা তাহলে এবার পাল্টে দিই। বর্দি, আমরা আসছি, কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। এই মুখ পুরি, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি রে? আর তুই কি ভেবেছিস আমি আমি তোকে যেতে দেব? না, কোথাও যাবি না তুই। তুই তো আমার এই বুকের মধ্যে থাকবি রে বোন। আমি তোকে কোথাও যেতে দেব না। আরে, আমি তোকে এত গালমন্দ করেছি, চোর অপবাদ দিয়েছি, খুনিও সাজিয়েছি, তোর মনে তাও আমার জন্য এত মায়া মমতা ছিল? বর্দি, শেষদা একা ট্যাক্সিতে বসে আছে, আমাদের কাউকে না দেখতে পেলে ছটফট করবে। সেজ ঠাকুরপোকে আমি আনাবার ব্যবস্থা করছি। হ্যাঁ রে, তোর এই ছোট্ট বুকে এত মায়া মমতা, লিভার ধার দিলি, এত হিংসুকুটে তুই, একটু মায়া মমতা আমাকে ধার দিবি না বোন? বল বল, একটু মায়া মমতা এই দিদিটাকে ধার দিবি না? আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে লক্ষ্মীটি। কেঁদো না দিদি, কেঁদো না। এ বাড়ি ছেড়ে ঠাকুরপো কোথাও যেও না। হোগো, তুমি সেজ ঠাকুরপোকে ঘরে আনার ব্যবস্থা করো, আর মেজ ঠাকুরপো ছোট ঠাকুরপোকেও খবর দাও। আমি আবার এই চাঁদের হাত দেখতে চাই আমার সংসারে। আর ওরা যদি আসতে না চায়, ওকে বলবে ওদেরকে বড় বৌদির হুকুম, বাড়ি ওদের আসতেই হবে। এক্ষুনি ওদের আনার ব্যবস্থা করো ঠাকুরপো। হ্যাঁ বর্দা, বর্দির আদেশ কিন্তু মেজদা আর ছোট দেওরকে মানতেই হবে।
পূজা, আমি তো দোষ করেছি। যাই হোক, আমার নরকেও জায়গা হবে না। তবুও তোমার বুকে আমাকে একটু জায়গা দিও ভাই। আমার লক্ষ্মী দুটি বোন। হ্যাঁ পূজা, তুমি অনেক দিন গান গাও না, একটা গান গাও তো শুনি। হ্যাঁ রে বোন, সত্যি আমাদের মন মেজাজ তো সবার ভালো ছিল না। একটা গান গেয়ে সবার মনটাকে একটু ভালো করে দে তো। নে শুরু কর, আয়। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। আরো